আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও এগেইন বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলবো। বিডিআর হত্যাকাণ্ড, যেটার সাথে ওয়াকার সাহেব জড়িত হওয়ার চেষ্টা, মানে ওয়াকার সাহেব জড়িত, বাট উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই কথা বলে যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআররাই ঘটাইছে, ফুল স্টপ, এর বাইরে কিছু বলা যাবে না। কিন্তু ফজলুর রহমান স্যার ওনার কথা না মেনে উনি চেষ্টা করছেন মোটামুটি একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য, কিন্তু সেটাও আমি মনে করি না যে পুরোপুরি হয়েছে, এবং সেইটা জনগণের সামনে প্রকাশ করা হয় নাই পুরোপুরি। এবার আমি কিছু বিশ্লেষণ করব, এবং বিশ্লেষণটা আমি কেন করতে পারবো সেটা আমি বলে রাখি। দেখেন, বিডিআর পিলখানার যে আশপাশ, এখানকার ২০ কিলোমিটার জায়গা যদি ধরেন, এই ২০ কিলোমিটার জায়গার প্রত্যেকটা রাস্তা অলি গলি আমার চেনা, এবং এইগুলো আমার কাছে খুব স্মৃতি বিজড়িত। আমার শৈশবটা আসলে ওই এলাকায় কাটছে। তো আমি গত কয়েকদিন যাবৎ বিভিন্ন আর্মি অফিসারদের বিশ্লেষণ, যারা কেউ কেউ র্যাবে ছিলেন, কেউ সেনাবাহিনীতে ছিলেন, সবার বিশ্লেষণ শুনে আমি কিছু কারণ বের করছি। আমার কাছে মনে হয়েছে যে আসলে এই ব্যর্থতাটা, এই অপারেশন, এই যে অফিসারদেরকে যে হত্যা করা, এটা যে আমরা ঠেকাইতে পারি নাই, এটা আমাদের দেশের ব্যর্থতা সম্মিলিতভাবে। তো এইখানে বিডিআর এর উপরে দায় চাপায় দিছে এতদিন আর্মি অফিসাররা। এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সাথে মৌলিকভাবে জড়িত ছিল হচ্ছে আর্মির হাইকমান্ড। ঠিক আছে, কিভাবে জড়িত ছিল সেটা আমি বিস্তারিত আসতেছি, কিন্তু এইটা বলতে হবে, এটা এটা এখন আর্মি অফিসাররাই বলতেছেন, কিন্তু গত 17 বছর ওনারা বলতে পারেন নাই। এখন আর্মির বিষয়টাতে আসি। আর্মির ব্যর্থতাটা আমি মূলত 3 ভাগে ভাগ করতে চাই। অর্থাৎ এই হত্যাকাণ্ড ঠেকাইতে যে আর্মি পারে নাই, এবং সেইটার মাধ্যমে যে হাসিনা সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছে, এটাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। হত্যাকাণ্ডর শুরু থেকে দেখেন, এই হত্যাকাণ্ডর প্ল্যানিং শুরু হয়েছে হাসিনা নির্বাচনে জয়ী হওয়ার আগেই। অর্থাৎ মইনু আহমেদ সে যখন সরকার চালাচ্ছিল, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তখন থেকেই সে প্ল্যানটা করা শুরু করে। এবং সে ভারতে গেছিল, ভারত তাকে ঘোড়া উপহার দিছে। হয়তোবা ভারত সেইখানে তার কোনো ভিডিও টিডিও ধারণ করে রাখছে, যেটার মাধ্যমে তাকে জিম্মি করা হয়েছে, এরকম কিছু হইতে পারে। এখন যেহেতু সত্য আমরা প্রকাশ হচ্ছে না, সত্য আমরা জানতে পারতেছি না, অতএব আমাদের কিছু কিছু ক্ষেত্রে অনুমান করতে হবে। এবার আসেন, ঘটনা শুরু কোত্থেকে হয়। ঘটনা শুরু হইল যখন এই যে বাংলা ভাই, জেএমবি বাংলা ভাইদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন কোন কোন অফিসার এইটা ফাঁসি দিছে তাদেরকে নোট করা হয়। এই মিশনের সাথে বিশেষ করে কর্নেল কুলজার সহ তার ইউনিটের আরও যারা ছিল র্যাবে, তাদেরকে হচ্ছে যে ডিটেক্ট করা হয়, তাদেরকে চিহ্নিত করা হয়। এই বাংলা ভাইয়ের আত্মীয় হচ্ছে আওয়ামী লীগের জনৈক এমপি। এই মুহূর্তে তার নামটা আমার মনে নাই, কিন্তু হয়তো পরবর্তীতে আমি নামটা কমেন্টে দিয়ে দিব। তো ঘটনার শুরু যেভাবে হয় সেটা হলো, এটা তো আর্মি অফিসারদের আলোচনা আসছে যে ফজলুর রহমান স্যারের আমলে যে দিনাজপুরে যে 400 বিএসএফ হত্যা করা হয়, এটার একটা বদলা নেওয়ার জন্য, এবং একই সাথে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর উপর আরও বেশি করে ভারতের ক্ষমতা খাটানোর জন্য মূলত এটা করা হয়। তো সংক্ষেপে আমি বলতেছি, মঈন আহমেদ কি করে, আর্মির যে হাই কমান্ড, অর্থাৎ র্যাবের যে ডিজি, তারপরে হচ্ছে আপনার আর্মির বিভিন্ন ব্রিগেড কমান্ডার, বা যারা সাধারণত ব্রিগেডিয়ার জেনারেল বা জেনারেল পদে আছে, এই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হয় এমন কিছু অফিসারকে, যাদের পদোন্নতি আটকায়া ছিল তাদের বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের কারণে, এবং মেরুদণ্ডহীন লোক যাদেরকে স্বার্থে, যারা টাকার জন্য বিক্রি হবে, এই ধরনের মানুষদেরকে হাইকমান্ডে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ ওই দিন আর্মি যে অপারেশন চালাইতে পারে নাই, যাদের কথায় তারা অপারেশন চালাবে, এই পর্যায়ে আর্মিতে, ডিজিএফআইতে, র্যাবে যারা ছিল, ওই জায়গাগুলোতে ফখরুদ্দিনের আমলে, হাসিনা ক্ষমতায় আসার আগেই ওই জায়গাগুলোতে প্রমোশন দিয়ে এমন লোকদেরকে রাখা হয়, যেটা র্যাবের মানে র্যাবের আলোচনা, র্যাবের যারা অফিসার ছিলেন তাদের আলোচনা থেকে আসছে। তো ব্যর্থতার, মানে এটা তো প্রথম, মানে এটা তো প্ল্যানের প্রথম পর্ব। ব্যর্থতা শুরু হয় কিভাবে? র্যাবের যে একজন বড় অফিসার, ওনার নাম আমার মনে নাই, ওনার সাক্ষাৎকারে উনি বলছে, উনি বিষয়টা ফুটায় তুলছে অ্যাকচুয়ালি র্যাবটা কি। র্যাবটা খালেদা জিয়ার আমলে তৈরি হয়েছিল, এবং এটা ইউরোপিয়ান যে, মানে র্যাপিড ফোর্স, ইউরোপের যে
স্পেশালাইজড যে ফোর্স, যেটা ইটালিতে একটা আছে, কালো পোশাক পরে, কালো গাড়ি নিয়ে ঘুরে এবং সবসময় আর্মড থাকে। তো র্যাব মানে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অর্থাৎ র্যাবের সবসময় ৮-১০টা গাড়ি প্রত্যেকটা থানায় ঢাকা শহরের হচ্ছে যে ফুললি প্রিপেয়ার্ড থাকে ফর দ্য অপারেশন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে খুব দ্রুত তারা অ্যাকশনে যেতে পারবে। তারা মানে মেশিন গান নিয়ে, সাব মেশিন গান নিয়ে থাকে, AK-47 নিয়ে থাকে গাড়ির মধ্যে, ৮-১০ জন করে একটা গাড়িতে থাকে। এবং এই গাড়িগুলো আমি দেখছি ওই সময়ই, ছোটবেলায় ওই এলাকায় আমি যখন ছিলাম, বাংলাদেশে যখন ছিলাম আরও আগে। আপনারা বাংলাদেশে যারা আছেন সবাই দেখছেন। অর্থাৎ ১০ থেকে ২০ মিনিটের মধ্যে একটা থানায়, অর্থাৎ হাজারীবাগ থানায়, যেহেতু ৫ নম্বর গেটের পাশেই দরবার হল, এখানে ঘটনাটা ঘটছে। হাজারীবাগ থানায় আসতে মানে ওই দরবার হলের জায়গায় পৌঁছাইতে র্যাবের যেই গাড়িগুলো টহল থাকে, অন মুভ থাকে, ১০ মিনিট লাগে। অর্থাৎ ১০ মিনিটের মধ্যে দরবার হলে যাওয়ার জন্য পসিবল ছিল র্যাবের জন্য। আর্মি আসবে ক্যান্টনমেন্ট থেকে, আমি ধরি আধা ঘন্টা আমি নিতেছি, যদি রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় হাফ অ্যান আওয়ারের মধ্যে মানে দরবার হলে আসা সম্ভব, বিডিআর পিলখানায় আসা সম্ভব। আর এই হাজারীবাগ এলাকায় যেই দায়িত্বে ছিল যে র্যাবগুলো, যেগুলো আর্মির অফিসারদের দ্বারা পরিচালিত, তাদের সাথে নর্মাল সৈনিকরাও আছে, বিডিআর এবং আর্মির সৈনিকরাও থাকে। তো আমার মতে ১০ মিনিট, যেহেতু আমি ওই জায়গাটা থাকি, স্ট্র্যাটেজিক সব অবস্থান কিন্তু আমার জানা আছে। ১০ মিনিটে হাজারীবাগ থানা থেকে বা হচ্ছে যে আপনার ধানমন্ডি থানা থেকে বিডিআর ৫ নম্বর গেটে র্যাব আসতে পারে এবং আসছে আধা ঘন্টার মধ্যে। এখন যে অফিসাররা মানে মানে বক্তব্য দিচ্ছেন ১৭ বছর পরে এসে, তারা বলতেছেন যে আমরা আমাদের ব্রাদার অফিসারদেরকে বাঁচাইতে পারিনি, বিকজ অফ হাই কমান্ড আমাদেরকে অর্ডার দেয় নাই। তাহলে এখন আমার কিছু প্রশ্ন আছে এই সমস্ত আর্মি অফিসারদের কাছে। আচ্ছা দেখেন, যদি বাংলাদেশের সমস্ত জেনারেলরা বিক্রি হয়ে যায় আর আমাদের উপর যদি ইন্ডিয়া হামলা করে বা ইউএসএ হামলা করে, আপনারা কি আমাদেরকে বাঁচাবেন না? নাকি আপনারা শুধু ওই হাই কমান্ডের আদেশের মাইনা নিজেদের ভাইদেরকে মরতে দিবেন আর কিলিং মিশন শেষ হওয়ার পরে আফসোস করবেন? তাইলে তো এটা তো হচ্ছে যে আপনাদের গল্পটা আমি দেখি অনেকটা ওই মুক্তিযুদ্ধের যে আওয়ামী বয়ান, বলে যে আমি অমুক জায়গায় গেলাম, অমুক অপারেশন করলাম, এরকম। কিন্তু আপনি বলতেছেন যে আপনি হাইকমান্ডের আদেশের কারণে, আদেশ দিল না দেখে আপনি ভিতরে ঢুকতে পারলেন না। তাইলে আপনি ভিতরে যেই বিডিআররা ছিল তাদের মানে কম শিক্ষিত, কম জানা লোকজন, কম এক্সপিরিয়েন্স, যাদেরকে ট্রেনিং করানোর জন্য রাষ্ট্র এত টাকা পয়সা খরচ করে নেয় আপনাদের মতো, তাদেরকে দোষ চাপাই দিতেছেন। দোষটা আপনার ঘাড়ে কেন নিতেছেন না? আমি তো মনে করি এইটা হচ্ছে আর্মির প্রথম ফেলিওর, যে আর্মি বিডিআর এর প্রত্যেকটা গেটের বাইরে তারা অস্ত্র নিয়েছিল, কিন্তু মীর জাফরের আদেশে তারা হামলা করতে পারলো না। তাহলে মইনু আহমেদকে যদি আমরা মীর জাফর ধরি, বা ব্রিগেডিয়ার জেনারেল যারা ছিল কর্নেল রেজানুর র্যাবের, তাকে যদি আমরা মীর জাফর ধরি, তাহলে আপনারা হচ্ছেন মীর জাফরের সেই সৈনিক যারা মীর জাফরের আদেশে আমাদের স্বাধীনতা বিক্রি করে দিছিল। হাসিনা যে ১৬ বছরে অগণিত মানুষকে হত্যা করলো, সেই সুযোগটা তৈরি হয়েছিল ওই হত্যাকাণ্ডের মাধ্যমে। আর ওই হত্যাকাণ্ডের সময় আপনারা আধা ঘন্টার মধ্যে ওই জায়গায় পৌঁছেও ঢুকেন নাই, শুধুমাত্র নিজেদের চাকরি যেন ক্ষতি না হয়, অথবা নিজেদের নির্বুদ্ধিতার কারণে। আপনারা যখন দেখলেন সব জায়গায় আপনাদের অফিসাররা কেউ আদেশ দিতেছে না, হাইকমান্ড ইজ সোল্ড, তাহলে আপনারা কেন জুনিয়র অফিসাররা মানে কোলাবোরেশন করে সব জায়গায় ফোনে আলাপ করে আপনারা অ্যাটাক বলে আপনারা কেন ঢুকলেন না? আচ্ছা, এইটা হলো আপনাদের প্রথম ব্যর্থতা। সেকেন্ড ব্যর্থতায় আমি আসি। আপনারা বলতেছেন যখন হত্যাকাণ্ড হয়ে গেল, এরপরে আপনারা বিডিআরদেরকে যখন ইন্টারোগেশন করা শুরু করলেন, তাদের ইন্টারভিউ নিলেন, কে কি করছে, তখন সত্যটা যারা বের করতে চাইলো, এগেইন এই ধাপে এসে হাসিনা ৬০ থেকে ৭০ জন অফিসারকে, কাউকে, একজন ছিল ক্যাপ্টেন শাহনাজ, যে এই কথা বলছিল যে এই অস্ত্র যেটাতে হামলা করা হয়েছে, এই অস্ত্র আমরা আর্মিতেও ব্যবহার করি না, আমার জানা মতে বিডিআরও ব্যবহার করে না। তো সেই ক্যাপ্টেন শাহনাজ এর স্বামীকে, সে হেলিকপ্টারে ছিল, হেলিকপ্টারের প্রোগ্রামিং এলোমেলো করে হেলিকপ্টার ক্র্যাশ করে তার স্বামীকে হত্যা করা হয়েছে। ঠিক আছে? তো এইটা আজকে আমার মোবাইলে চার্জ নেই, আই এম সরি, এই প্রথম পর্ব রেখে দিতেছি এই পর্যন্তই। যে আর্মির প্রথম ব্যর্থতা ছিল হাইকমান্ডের আদেশকে অমান্য করে, যে হাইকমান্ড বিক্রি হয়ে গেছিল, উচিত ছিল জুনিয়র অফিসারদের হাইকমান্ডের আদেশকে অমান্য করেই তাদের ভাইদেরকে বাঁচানোর জন্য ভিতরে ঢোকা। তাহলে ওই দিন তারা ভিতরে ঢুকলে আধা ঘন্টার মধ্যে, কারণ হত্যা শুরু হয়েছে 10:30টার পরে, ঠিক আছে, আর এর মানে বিদ্রোহ শুরু হয়েছে 9টার পরে, তাহলে ওই 1 ঘন্টা সময় যথেষ্ট ছিল নিজেদের ভাইদেরকে বাঁচানোর জন্য, হুইচ ইজ ইয়োর ফল্ট। আপনারা সেটা করতে পারেন নাই, এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। আমার মোবাইলে চার্জ নাই, দ্বিতীয় তৃতীয় ব্যর্থতা আমি পরবর্তী ভিডিওতে করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।